আমি যেটা করেছি রেগুলার এই কম্পিউটার ম্যাগাজিন পড়েছি, কম্পিউটারের যে বিভিন্ন ফিচার হইতো বিভিন্ন ইয়েতে আমার এতগুলো ফিচার এখনও কালেকশনে আছে, এগুলো আমি করতাম। কেন করতাম? কারণ আমার মাইন্ড সেটআপটা এরকম ছিল যে আমি টেক বেস কোনো একটা চাকরি বা ব্যবসা যেটাই হোক আমি করবো, এটা শুধু বিক্রির জন্য। আমাদের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ডিভাইস মামা, এটা এক্সচেঞ্জ করির একটা ট্রেডমার্ক। মানুষ যেন সহজে নামটা আপন মনে হয় ডিভাইস মামা বললে, এই জন্য এই নাম দিয়ে করা, মানুষের কাছে যাওয়ার জন্য। যে কোনো সাবজেক্টে পড়েই যে আপনার জীবনটা বা স্বপ্নের মতো গড়া যায়, এর উদাহরণ কিন্তু আমাদের এই যে এক্সচেঞ্জ করে উদ্যোক্তা রাসেল আহমেদ ভাই। কিভাবে যে দেখেন, সে কিন্তু পড়াশোনা করেছে ফিলোসফিতে, যেটি কোনোভাবেই টেকনিক্যাল সাবজেক্ট না, এবং এই টেক বেইজের অনেক দূরের সাবজেক্টে পড়েও তিনি কিন্তু টেকনিক্যাল জায়গায় রাজত্ব করছেন, অর্থাৎ বড় একটা কোম্পানি বানিয়ে ফেলেছেন। তার আন্ডারে এখন অনেক মানুষ জব করে এবং অনেক মানুষ তার সার্ভিস নেয়। অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল সাবজেক্টে পড়াশোনা না করেও আপনি যদি টেকনিক্যাল জায়গার কোনো উদ্যোগ চালু করতে চান বা সফল হতে চান, তারও কিন্তু একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের রাসেল আহমেদ ভাই। কারণ এই যে exchangeকরি.com, যেটি নিয়ে আমরা গল্প করছিলাম, এবং আমরা দেখছিলাম যে রাসেল আহমেদ ভাই কত গর্বের সাথে বলছিলেন যে তিনি ঢাকার বাইরে একেবারে অনেক দূরের একটা ইউনিভার্সিটিতে পড়েছেন, এবং সেখানে টেকনিক্যাল সাবজেক্টেও তিনি পড়েন নাই, পড়েছেন ফিলোসফিতে, এবং সেই ফিলোসফিতে পড়েও এক্সচেঞ্জকরির মতো একটা টেক বেসড কোম্পানির তিনি প্রতিষ্ঠাতা, এবং তার আন্ডারে এখন অনেকে চাকরি করেন, তার সার্ভিস নিয়ে অনেকে এখন সফল হচ্ছেন। তার মানে আমি যদি লেগে থাকি, সেই পরিমাণে যদি আমি চ্যালেঞ্জ নেই, সেই দৃঢ় মানসিকতা নিয়ে যদি এগিয়ে যাই, আমারও কিন্তু বা আপনাদেরই কিন্তু সফলতার জায়গাটা থাকে, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের রাসেল ভাই। তাহলে আমরা একটু শুনি যে তিনি এই জায়গাটায় কিভাবে নিজেকে দাঁড় করালেন, চ্যালেঞ্জ নিলেন, যে টেক বেস সাবজেক্টে না পড়েও তিনি কিভাবে আসলে সাকসেস হলেন। আসলে এটা খুব কমন একটা কোশ্চেন, এবং এটা বলতেও আমি খুব গুড ফিল করি। সেটা হচ্ছে যে যে কেরিয়ারে যাক না কেন, তার তো সেই রিলেটেড পড়াশোনাই করতে হবে বা সেই রিলেটেড মাইন্ড সেট আপ থাকতে হবে। আমার সেই রিলেটেড হয়তো বা একাডেমিক শিক্ষাটা ছিল না, কিন্তু মাইন্ড সেট আপটা ছিল। যেমন আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিউটার শেখাতাম। যেহেতু কম্পিউটার শিখেছি আজ থেকে প্রায় 26-27 বছর আগে, সেই 2000 সালে, তো আমি তখন শেখাতাম। তারপর আস্তে আস্তে আমি যেটা করলাম যে একটা ডিপ্লোমা করলাম কম্পিউটার টেকনিক্যাল এই বিষয়ের উপর। এরপর হচ্ছে যে আমি যেটা করেছি রেগুলার এই কম্পিউটার ম্যাগাজিন পড়েছি, কম্পিউটারের যে বিভিন্ন ফিচার হইতো বিভিন্ন ইয়েতে আমার এতগুলো ফিচার এখনও কালেকশনে আছে, এগুলো আমি করতাম। কেন করতাম? কারণ আমার মাইন্ড সেটআপটা এরকম ছিল যে আমি টেক বেস কোনো একটা চাকরি বা ব্যবসা যেটাই হোক আমি করবো। তো এখন তো আরও ইজি হয়ে গেছে, এখনকার স্টুডেন্টদের কিন্তু এত বই বা এত দিকে ম্যাগাজিন ট্যাগাজিন পড়তে হয় না। এখন গুগল এসেছে, আগে তো গুগল ছিল না আমাদের সময়, এখন গুগল এসেছে, এখন বিভিন্ন ধরনের বইও বের হয়েছে যেগুলো হচ্ছে একদম স্পেসিফিক ওই সাবজেক্টে ধরে। তারপর হচ্ছে ইউটিউব তো আছেই, তারপর এআই আসলো, এআইতে তো কোর্স আছে। এআইতে তো আপনি জাস্ট 2 ঘন্টা স্টাডি করলে যা শিখবেন, এটা তো আগে তো আমরা এত সুযোগ সবকিছু বলে দেয়। এখন কিন্তু ওই জিনিসটা আমার হিসাবে মনে হয় যে মাইন্ড সেট আপটা দরকার। আর ব্যবসা যদি করতে চায়, ব্যবসা করার আগে একটা চাকরি করে নিলে ওই রিলেটেড আরও ইজি হয়। কারণ কি, একটা চাকরি করলে আপনি ওই ব্যবসার সাথে অন্যান্য ডিপার্টমেন্টের একটা কিভাবে কাজ হয়, এসওপি কিভাবে বানায়, কার্যপ্রণালী কিভাবে বানায়, বা মিটিং কিভাবে হয়, ক্লায়েন্ট কীভাবে ডিল করতে হয়, হিসাব কীভাবে রাখতে হয়, লজিস্টিক ব্যাপারগুলো কীভাবে, এটা কিন্তু চাকরি করলে সম্ভব। কিন্তু আপনি শুরুতেই যদি ব্যবসাটা স্টার্ট করেন, তাহলে হয় কি, আপনি আপনার স্পেসিফিক একটা জায়গাতেই টেকের মানুষ হয়েও আপনি টেকের সাকসেস হওয়ার এইটাও একটা কারণ যে আপনি টেকনিক্যাল মাইন্ডসেট ছিল, পাশাপাশি টেকনিক্যাল এরিনার জব অথবা টেকনিক্যাল জায়গাগুলো লেগে থাকাটা ভূমিকা রেখেছে। জব করলে যেটা হয় যে কাস্টমারের সাথে কমিউনিকেশনটা আগে হয়ে যায়, প্লাস হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কি বলবো যে ডিপার্টমেন্টের যে কাজগুলো সেগুলো শেখাটা খুব ইজি হয়। কাজেই তরুণরা যারা যে কোনো প্রফেশনে আসতে চাচ্ছে বা ব্যবসা করতে চাচ্ছে, সেটা টেক বেজ হোক বা এগ্রো বেজ হোক, ওই রিলেটেড কোনো একটা চাকরি যদি করে আসতে পারে, তাহলে ফল করার রেশিও কম থাকে এবং দ্রুত এটাকে উপরের দিকে নিয়ে যাওয়া যায়।
আমরা রাসেল ভাইয়ের গল্প শুনছিলাম এবং আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আবার শুনবো যে আসলে এই এক্সচেঞ্জ করিটাই তিনি আর কতদূর নিয়ে যেতে চান, অথবা তিনি আরও কি আসলে তার লাইফে আরও যুক্ত করতে চান উদ্যোগ বা উদ্যোক্তা হিসেবে। আর রাসেল ভাই, এই এক্সচেঞ্জ করিটাকে আপনার স্বপ্নের কোন জায়গাটা আসলে নিতে চান, বা এটা নিয়ে আরও কি প্ল্যান আছে? জি, এখন তো আমরা একটা সীমিত সংখ্যক কিছু ল্যাপটপ বা ডেস্কটপ পিসি নিয়ে কাজ করছি, বাট আমরা এই উদ্যোগটা অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্টেও আনতে চাই। যেমন আপনার বাসায় এসি দরকার, কিন্তু অব্যবহৃত 2টা ল্যাপটপ পড়ে আছে, তাহলে আপনি যদি ল্যাপটপ 2টা দিয়ে একটা এসি নিতে পারেন কেমন হয়? তো এই ধরনের ক্রস প্রোডাক্টে আমরা যাব ইন ফিউচার। আর আরেকটা হচ্ছে যে আমরা রিসাইক্লিং একটা প্ল্যান্ট বানাইতে চাচ্ছি। রিসাইকেল প্ল্যান্টটা এরকম যে একই সাথে 1000 ল্যাপটপ অনেকজন মানুষ কাজ করছে, করে পার্ট বাই পার্ট আলাদা করছে, যেটা ব্যবহার করা যাবে সেটা রেখে দিচ্ছে, যেটা ব্যবহার করা যাবে না সেটা আপনি জানেন যে এখন চিপের ক্ষতি না করে প্লাস্টিকটা আলাদা করছে, চিপগুলো আলাদা করছে, পুরনো চিপ। আপনি জানেন যে এখন চিপের কিন্তু সংকট অনেক, এখন চাইনিজ বা অন্যান্য ম্যানুফ্যাকচারাররা চিপগুলো আবার তুলে নিচ্ছে। তো আমরা এমনভাবে কাজটা করতে চাই যে কোনো সার্কিট বা চিপ আমরা কালেক্ট করে সেগুলো আবার এক্সপোর্ট করতে পারি কিনা। এবং এই যে রিসাইক্লিং প্ল্যান্ট আমরা করব, এতে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং সরকারের একটা রেমিটেন্স আসবে, আমাদেরও একটা রেমিটেন্স আসবে, প্লাস হচ্ছে পরিবেশের উপকার তো হবে। তারপরে যে সার্কিট বা ইসের যে সংকটটা সেটা কমবে। জি, কার্বন নিঃসরণটা কমবে। এই সব কিছু মিলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা রিসাইক্লিং বড় প্ল্যান করা, যেখানে অনেক ডিভাইস রিসাইক্লিং করতে আমরা কাজ করব একসাথে। সেক্ষেত্রে তো বোধহয় বাংলাদেশের পরিবেশ সার্টিফিকেট সহ অনেক ব্যবসায়িক সহজ সরলতার ব্যাপার আছে, এরকম প্ল্যান্ট কি বাংলাদেশে? হ্যাঁ, এই ধরনের ফ্যাক্টরি বাই করতে গেলে তো পরিবেশ সনদ বা কমপ্লায়েন্স মেনটেন করেই করতে হবে। আমরা সেটা করব এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে কিন্তু আমরা বলি যে মানুষকে সচেতন করছি, আবার সরকারকেও এগিয়ে আসার একটা প্ল্যাটফর্ম যেন তারা করে দেয়। তাতে হবে কি যে আমরা খুব কুইক এই রিসাইক্লিং প্ল্যান্ট বা মানুষের পুরনোটাকে নতুনের রূপ দেওয়া বা ওইটাকে দ্রুত ওইটা দিয়ে আরেকটা নতুন প্রোডাক্ট বানানো, এই জিনিসগুলো আস্তে আস্তে তো এক্সচেঞ্জ করার পাশাপাশি ডিভাইস মামা নামে একটা উদ্যোগ আছে, সেটা নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে বলি, আমরা এক্সচেঞ্জ করি হচ্ছে মূল এন্টিটি, এক্সচেঞ্জ করি লিমিটেড। এক্সচেঞ্জ করি থেকে যে পুরনো ল্যাপটপগুলো আমরা পাই, সেটা বিক্রির জন্য একটা জনপ্রিয় চ্যানেল হচ্ছে ডিভাইস মামা। এটা শুধু বিক্রির জন্য, যে পুরনো ল্যাপটপ বিভিন্ন প্ল্যাটফর্মে তো বিক্রি হয়, আমাদের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ডিভাইস মামা। এটা এক্সচেঞ্জ করির একটা ট্রেডমার্ক, মানুষ যেন সহজে নামটা আপন মনে হয় ডিভাইস মামা বললে, এই জন্য এই নাম দিয়ে করা, মানুষের কাছে যাওয়ার জন্য। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনের সময় দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ ছিলেন দ্য বুকস কর্নার আয়োজিত মগজ ধোলাইয়ের যে বিশেষ পডকাস্ট, সেটিতে আমরা ছিলাম আজকে যে প্রোডাক্ট কীভাবে এক্সচেঞ্জ করা যায়, বিশেষ করে ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইস, এটির আসলে নতুন সম্প্রসারণ আরও আসছে। রাসেল ভাই যেমনটা বলছিলেন যে একসময় হয়তো ল্যাপটপের বদলে আপনি এসি নিতে পারবেন, এসি বদল করে আপনি ফোন নিতে পারবেন। সেই উদ্যোগের পর্যন্ত আমরা নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো এবং আমরাও প্রত্যাশা করব যে দ্রুত এই উদ্যোগটা চালু হোক। তাহলে হয়তো আমাদের ইলেকট্রনিক যে বর্জ্য সেটি যেমন কমবে, আমরা সহজেই একটা পণ্যের বিপরীতে আরেকটি পণ্য যেটি আমার দরকার সেটি আমরা নিতে পারবো। সেই স্বপ্নকে সাধুবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই পডকাস্ট শেষ করছি। সামনের পর্বে নতুন কোনো অতিথি, নতুন কোনো আয়োজন নিয়ে আবারও হাজির হব। থাকুন দ্য বুকস কর্নারের সঙ্গে, অবশ্যই থাকবেন আমাদের মগজ ধোলাই এই যে বিশেষ আয়োজন এই পডকাস্টের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকেও জানাবেন, কারণ এই বিশেষ পডকাস্টটাকে আমি বিশেষভাবে নজর দিচ্ছি এই কারণে, আমাদের দেশে অনেক লোক আছে যারা আসলে একটা ভালো ল্যাপটপের প্রত্যাশায় তার একটা কাজ বন্ধ হয়ে যায়, একটা স্টুডেন্ট ভালো একটা পেপার বানাতে পারে না বা ভালো একটা কাজ করতে পারে না। সুতরাং এই জিনিসটা যেন ছড়িয়ে পড়ে, একটা সামাজিক উদ্যোগ হিসেবেও আপনি যত পারেন মানুষকে জানাবেন, এই পডকাস্টটা শেয়ার করে দিবেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পডকাস্ট।